দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কলকাতা টিভির খবরের জের বালি পুরসভায় যে দুর্নীতির অভিযোগ করেছিল সেই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একেবারে তৎপরতা গ্রহণ করা হয়েছে। নবান্নের তরফ থেকে 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই গঠন করা হয়েছে। বালি পুরসভায় নবান্নের 4 সদস্যের দল এবং এসডিও এবং যে দুর্নীতির অভিযোগ করেছিল, আর্থিক তছরূপের অভিযোগ করেছিল বালি পুরসভার বিরুদ্ধে এবং আগে নবান্ন জানিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে যে খতিয়ে দেখা হবে এবং ইতিমধ্যেই 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি খবর রয়েছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বালি পুরসভায় যে টাকা গড়মিল অর্থাৎ 9/4 একটা অভিযোগ উঠছিল এবং অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিক বারবার তুলছিল যে 2,25,00,000 টাকার বিলে গড়মিল রয়েছে, যেখানে টেন্ডার ছাড়াই বিল দেওয়া হয়েছে এবং বারবার তাকে হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। এসডিও সরাসরি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সেই ভিডিওতে দেখা গেছে এসডিও হুমকি দিচ্ছে, লোক ঢুকিয়ে তাকে পেটানো হবে, মারা হবে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, বারবার চাপ দেওয়া হচ্ছে। কোনোভাবে নত স্বীকার করেননি কল্যাণ প্রামাণিক। পরবর্তীকালে কলকাতা টিভি খবর সম্প্রচার করার পর তাকে সেখান থেকে শোকজ করা, তারপর তাকে বদলি করা দেওয়া দক্ষিণ 24 পরগনা। সেই ঘটনা একেবারে কলকাতা টিভি পাশে ছিল এবং এই দুর্নীতির খবর বারবার তুলে ধরছিল। অবশেষে নবান্ন থেকে 4 সদস্যের একটি টিম পাঠানো হলো অডিট করার জন্য, যে কোথায় গড়মিল অর্থাৎ বিলে কোথায় গড়মিল। এখন উপস্থিত হয়েছেন এসডিও নিজে এবং বালি পুরসভার আধিকারিককে নিয়ে ভেতরে তল্লাশি চলছে এবং বিভিন্ন বিল নথি খতিয়ে দেখা হচ্ছে। এখন গুরুত্বপূর্ণ একেবারে বালি পুরসভা যে বিলগুলো গড়মিল ছিল একবারে নাম্বার দিয়ে অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিক জানিয়েছিলেন, সেই বিষয়টায় একবারে ক্ষতি। প্রচুর অভিযোগ আসছিল। একবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সরাসরি অভিযোগ করেছিলেন এসডিওর বিরুদ্ধে। তিনি কিভাবে এখানকার কাজকর্ম করছেন এবং কিভাবে টেন্ডার পাস করাচ্ছে, এক কোম্পানিকে বারবার পাইয়ে দেওয়া হচ্ছে, কারা এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে, এইভাবে আপনি কাজ করছে, পুরো ধমক দেয়। তারপরেও এসডিও কোনো রকম ভাবে হয়নি। তারপরেও আধিকারিককে ধমকি এবং ফাইন্যান্স বিভাগের আধিকারিককে বারবার হুমকি দিচ্ছে। অবশেষে দেখা গেল নড়ে চড়ে বসলো এবং একবারে কলকাতা টিভি একমাত্র চ্যানেল যে এই দুর্নীতির খবর সম্প্রচার করে। তারপরে এখন এই তল্লাশি চলছে, এখন দেখা যাক কি বিষয়টা উঠে আসে। একেবারে ধন্যবাদ জানাবো জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। কলকাতা টিভির খবরের জের এবার বালি পুরসভায় আর্থিক দুর্নীতির যে অভিযোগ করেছিল তা খতিয়ে দেখতে নবান্নের 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল বনাম তৃণমূল। সমবায়ে তৃণমূলের বিরুদ্ধে ডাবল করে নমিনেশন পত্র তোলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে দাসপুর 1 নম্বর ঘটনা এবং রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে 36টি আসনে নমিনেশন পত্র তোলা হয়েছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার সমবায় সমিতির নির্বাচন তাদের তৃণমূল বনাম তৃণমূলের অভিযোগ করছে এবং যেমনটা জানা যাচ্ছে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বনাম তৃণমূল। সমবায় তৃণমূলের বিরুদ্ধে ডবল করে নমিনেশন পত্র তোলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর রাজনৈতিক চাপানোতর এবং সেই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। 36টি আসনে নমিনেশন পত্র তোলা হয়েছে 58টি। দাসপুরে সমবায় সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন। মধুসূদন, কি অভিযোগ করছে ঠিক? দেখো, দাসপুর 1 নম্বর ব্লকের যে জয় কিষাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর সেই সমবায় সমিতির ভোটের আগেই কিন্তু আজ নমিনেশন পত্র তোলা হয়েছে। আর সেই নমিনেশন পত্রে দেখা যাচ্ছে যে 36টি আসন, সেই 36টি আসনে কিন্তু একাধিক নমিনেশন পত্র তোলা হয়েছে, যেখানে বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে তারা নমিনেশন পত্র না তুললেও তৃণমূলের পক্ষ থেকেই কিন্তু 50টিরও বেশি নমিনেশন পত্র তোলা হয়েছে। আর সেই ঘটনায় কিন্তু দলের যে একটা নীতি, সেই নীতিকে ভঙ্গ নিয়ে একটা অভিযোগ করছে তৃণমূলেরই কর্মী সমর্থকরা। পাশাপাশি যে 36টি আসন, সেই 36টি আসনেই কিন্তু যে নির্বাচন, সেখানে বিরোধীরা নমিনেশন পত্র না তুললেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যে 2 দলের পক্ষ থেকে কিন্তু নমিনেশন পত্র তোলা হয়েছে। এতে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক চাপানোতরের সৃষ্টি হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো মধুসূদন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। মঙ্গলবার সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং, আলিপুরদুয়ারে। অর্থাৎ
উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন। পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা, আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। মঙ্গলবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শাশ্বতী, হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো? দেখো, আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে জুলাইয়ের শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি সহ একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আজকে বিকেলের পর থেকে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মঙ্গলবারও প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 7 দিন অর্থাৎ শনি থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। যে নিম্নচাপ অবস্থান করছে ইতিমধ্যেই, সেই নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা, আগামী 7 দিন বৃষ্টি হবে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালিম্পং এবং আলিপুর দুয়ারে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গঙ্গায় জলস্তর বাড়তেই ফের ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গঙ্গায় তলিয়ে যায় কৃষি জমি থেকে বাড়ি, প্রায় 15টি বাড়ি নদী গর্ভে। আতঙ্কে ঘর ছাড়া গ্রামবাসী। ভাঙন আতঙ্কে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো পড়ুয়া। আতঙ্কিত স্কুলের প্রধান শিক্ষকও। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। চোখের সামনে নিমেষে তলিয়ে গেল দালান বাড়ি সহ কৃষি জমি। ভাঙন শামশেরগঞ্জের নতুন শিবপুর ভাঙা লাইন এলাকায়। ঘরছাড়া প্রায় 20টি পরিবার। ক্রমে ভাঙছে নদীর পার। নিজেদের ঘর গেরস্থালী সামগ্রী বাঁচাতে ব্যস্ত নদীর পাড়ের মানুষরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন আতঙ্কে ঘুম নেই স্থানীয়দের। নদী ভাঙনের হাত থেকে যতটুকু বাঁচানো যায় তারই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এলাকাবাসীরা। নিজেদের তৈরি করা বাড়ি ভাঙন আতঙ্কে ভাঙতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে তারা। বর্ষা আসতেই গঙ্গা বক্ষে জলস্তর বৃদ্ধির ফলে ভাঙন ভরা গঙ্গায়। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে বলে জানালেন দুর্গতরা। এখন তো ভাঙছে, পড়ছে, খুব আমাদের পড়ে গেছে, 10-12 ঘর পড়ে গেছে, পড়ে গেল। এখন আমাদের নিচে ঘরের ভিতরে টাল টুকলি কিছু কিছু ভাঙতে বাইর করতে পারেনি, সব পড়ে গেল, জলে সব পড়ে গেল। গরিব মানুষকে পড়েছিলাম, কোথায় যাবো, কোথায় থাকবো? আমাদের কিছু চাইতে দিতে হবে, আমরা কোথায় যাবো এখন? কোথায় যাবো? এখন তো রাস্তাতেই আছি, কোথায় যাবো বলেন? না, কেউ তো এখন আসেনি, কেউ আসেনি। না, আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি, অনেক জিনিস তো চলে গেল। আমরা কোনো জিনিস টানতে পারিনি। আমার 3টা ঘরের, হ্যাঁ, ঘর তলিয়ে গেছে। শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে দুর্গতদের খাবারের ব্যবস্থা করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে ভাঙন কবলিত মানুষের পাশে প্রশাসন আছে বলে জানান পঞ্চায়েত প্রধান। 10খানা মতো বাড়ি, তাতে মোটামুটি 20টা মতো পরিবার ইফেক্টেড হয়েছে। তারা এখন ঘর ছাড়া। সাদা বস্তা থেকে শুরু করে আমরা পিচিং বস্তা, কালো বস্তা দিয়ে যথেষ্টভাবে সেটা আমরা মেরামতির কাজ করেছিলাম। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। কার কাছে যাবেন দুর্গতরা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। শামশেরগঞ্জ থেকে কল্যাণচন্দ্র, জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ প্রতিবাদে এবার বাঁককাঁধে ভূতনাথ মন্দিরে যাত্রা মদন মিত্রের। চক্রান্ত রুখে দেওয়ার সূচনা হলো কলকাতা টিভিকে, এমনটাই জানিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, বঙ্গভঙ্গের অভিযোগ এবং বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ উঠছে, যা নিয়ে বিতর্ক চলছে, তোলপাড় রাজ্য রাজনীতি।
এবং তারই মাঝে এবার চক্রান্ত রুখে দেওয়ার সূচনা হলো, এমনটাই জানিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি এবার বাঘ কাঁধে নিয়ে ভূতনাথ মন্দিরে যাত্রা শুরু করলেন। শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভঙ্কর, ঠিক কি জানিয়েছেন তিনি? দেখো, মদন মিত্রকে আজ প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের বাঘ নিয়ে কি সংকল্প করে মদন মিত্র আজ এইভাবে ভূতনাথ মন্দির যাত্রা করছেন পায়ে হেঁটে। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন বাংলা ভাগের যে চক্রান্ত বিজেপি শুরু করেছে, বিশেষ করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বাংলাতে বেশ কয়েকজন বিজেপির নেতা, তারা এইগুলো করতে চাইছেন। বাংলাকে কোনোভাবে ভাগ করা যাবে না, ভাগ হবে না বাংলা। মুখ্যমন্ত্রী নিজেও তার প্রতিবাদের আগে করেছেন এবং রাজ্যব্যাপী প্রতিবাদের ঝড় উঠছে। মদন মিত্র তিনি জানিয়েছেন আজ বাঘ কাঁধে এই সংকল্প তিনি করেছেন যে বাংলা ভাগ হতে দেবেন না। সেই কারণেই শ্রাবণের দ্বিতীয় সোমবারে একেবারে বাঘ কাঁধে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে কলকাতা টিভির সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি এই কথা কিন্তু জানিয়েছেন আমাদের। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে টলি পাড়াতে যেভাবে সমস্যা তৈরি হয়েছে, কাজ একেবারে বন্ধ, বলা যেতে পারে যে দরজা বা একেবারে তালা পড়ে গিয়েছে টলি পাড়াতে সমস্যার কারণে। মদন মিত্র জানিয়েছেন সেই সমস্যা কেটে যায়, তিনি তার জন্য আশা ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন যে কারণে সমস্যা হচ্ছে সেখানে খুশি জানি যে জিনিসগুলো দেখেন, এই বিষয় দেখেন, বিশেষ করে সরকার থেকে শুরু করে সরকার তিনি আবেদন জানিয়েছেন যাতে অতি দ্রুত এই সমস্যা সমাধান করা যায়। বেশ, ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। বিজেপির বিরুদ্ধে যে বঙ্গভঙ্গের চক্রান্ত অভিযোগ উঠছে, এবার তারই প্রতিবাদে পথে নামলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি যেমনটা জানিয়েছেন যে চক্রান্ত রুখে দেওয়ার এই সূচনা হলো এবং বাঘ কাঁধে নিয়ে তিনি ভূতনাথ মন্দিরে যাত্রা শুরু করেন। তিনি জানিয়েছেন চক্রান্ত রুখে দেওয়ার সূচনা হলো। কলকাতা টিভিকে এমনটাই জানিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। বেশ কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে, তোলপাড় রাজ্য রাজনীতি এবং বিজেপির একের পর এক নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিধায়ক সকলের মুখে বঙ্গভঙ্গের যে দাবি এবং সেই চক্রান্ত অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এবার তারই প্রতিবাদে পথে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি যেমনটা জানিয়েছেন চক্রান্ত রুখে দেওয়ার জন্য এই কর্মসূচি অর্থাৎ সূচনা এই হলো। ক্লাবে দুই ছাত্রীকে আটক, মারধর, র্যাগিংয়ের অভিযোগ কাঠগড়ায় বেলঘরিয়ার আদর্শ পল্লী ক্লাব। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা এবং রাকেশ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের দুই আক্রান্তের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। দলে যোগ দিতে ক্রমাগত চাপ, রাজি না হয় হুমকি, মারধর, দুই ছাত্রকে খুনের হুমকি। কাঠগড়ায় দুই তৃণমূল ছাত্র নেতা। রথের দিন ঘটনার সূত্রপাত। দলে যোগ না দেওয়ায় তৃণমূল ছাত্র নেতাদের কোপের মুখে পড়েন দুই ছাত্র। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের সঞ্জয় দাস ও সায়ন্তন রায়। অভিযোগ, দলে থেকে কাজ না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই অভিযোগে কাঠগড়ায় দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে ওরফে রানা ও রাকেশ ভৌমিক। রানাদাকে কি বলছিস? রাকেশ দা, রানাদাকে কি বলেছি ভাই? আদর্শ বলিতে ভোলাকে কি বলেছিস? আমি তোকে কি বললাম? আমি তোর বাড়ির বাইরে যাচ্ছি, তাকে ফোন করে জিজ্ঞেস কর। আমি কিছু রানাদাকে বলেছি, আমি বাড়ির সামনে যাচ্ছি, সল্ট আউট করবি, কথা বলবি। আমি তোকে কি বলছি? বাইরে মিটা। আজকে যদি তুই না বেঁচে রাখিস তোর বাবাকে কে দেখবে? তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিতে রাজি হননি সঞ্জয়। তাকে বেলঘরিয়া দেশপ্রিয় নগর এলাকায় একটি ক্লাবের সামনে মারধর করা হয় বলে অভিযোগ। সঞ্জয়কে বাঁচাতে গেলে সায়ন্তনকে ক্লাবে আটকে রাখা হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি চলে র্যাগিং। আমাকে মারপিট শুরু করে দেয়, মেরে আমার নাক পাক ফাটিয়ে দেয়। তারপর আমি রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি, মেডিকেল করে, আর সেদিন আমি এফআইআরটা করিনি। সেদিন রাত্রিরেও প্লাস আমার কাছে থ্রেট কল আসে। আমার রাত্রিতে থ্রেট করে বলা হয় যে কালকে তোর বাবা হয়তো তোকে দেখতে পারবে না, এরকম ভাবে আমাকে থ্রেট করা হয়। ক্লাবে বসে মদ খাইছিল, ক্লাবে আটকে রেখেছিল, অফিসিক দিয়ে মেরেছিল। নিশ্চয়ই আতঙ্কিত তো হবই, একদম স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলকে নিশানা বিরোধীদের। তৃণমূল পরিষ্কার একটা মডেলে কাজ করে, তা হচ্ছে এক একটা এলাকায় কিছু কিছু মানুষকে এক্সট্রা কনস্টিটিউশনাল এম্পাওয়ারমেন্ট দেব, তাদের আইন প্রশাসন সবকিছুর ক্ষমতায় তাদেরকে বলিদান করে দেব। তারা তাদের মতো করে সেখানে পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে পুজো কমিটি, ক্লাব, পাড়ার হোল নাইট ফাংশন থেকে শুরু করে সবকিছু দখল করে রেখে দেবে। মারধর, গুন্ডাগিরি চাইছে তাই করবে। তার বদলে তারা হবে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের মাথা। ভোটের সময় তারা
তৃণমূলকে ভোটটা পার করে দেবে। মিথ্যে না এই অভিযোগটা সত্যি? মিথ্যে অভিযোগ। আপনারা ইনফ্যাক্ট যদি দেখেন ওরা যে মেডিকেল রিপোর্ট দিয়েছে সেখানেও কোনো ইনজুরিরই মেনশনিং নেই। যে ভিডিওটা সকাল থেকে কোনো সংবাদ চ্যানেলে আর কি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখলে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে যে ওখানে কোনো মারপিট তো দূর, ধাক্কা ধাক্কি তো দূর, গায়ে টাচ পর্যন্ত হয়নি। ওখানে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তার জামা ছেঁড়া নেই, পরবর্তীকালে থানায় যখন সে আসছে তার জামা ছেঁড়া, তার মানে পুরোটাই হচ্ছে ফোর্জড এবং তৈরি করা একটা অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত ছাত্ররা। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত 2 ছাত্র নেতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়া থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। টলিপাড়ায় অচলাবস্থা, টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্ব জট কাটাতে বৈঠক। শুটিং বন্ধ হওয়া খুবই অনভিপ্রেত এবং এমনটাই জানানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সিনেমার জন্য কিছু মৌ চুক্তি আছে, কি কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন। কয়েকজন পরিচালক হঠাৎ করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে এবং পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে যে দ্বন্দ্ব চলছে বেশ কয়েকদিন ধরে এবং আজকে বৈঠকের কথা ছিল এবং বৈঠকের পরে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছিল এবং এই মুহূর্তে পরিচালকরা কিন্তু কাজ বন্ধ করে রেখেছেন এবং সিনেমার কাজও কিন্তু বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ক। অর্ক, এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে? অর্ক, শোনা যাচ্ছে? হ্যাঁ জয়িতা, শোনা যাচ্ছে। অর্ক, এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একটু আগেই ফেডারেশনের পক্ষ থেকে বৈঠক করা হলো। সেই বৈঠকের পর তাদের যে প্রতিবাদের আওয়াজ, সেই প্রতিবাদের আওয়াজ কিন্তু আরো ঝাঁঝালো হলো। অর্থাৎ কোনোভাবেই কোনো শর্তেই কিন্তু তারা রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিতে তারা ইচ্ছুক নয়। ফলে এক কথায় বলা যায় যে রাহুল মুখোপাধ্যায়ের সাথে রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে পরিচালক এবং ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আরো কিছুটা তীব্র হলো এবং সেখানে কিন্তু আজকে সকাল থেকে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির জন্য ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু পরিচালকদের দোষারোপ করা হলো। এক কথায় যে পরিচালকরা তাদের গাজুয়ারি থেকে, পরিচালকরা তাদের একনায়কতন্ত্র থেকে কোথাও একটা গিয়ে এই কর্মবিরতি ডাক দিয়েছে। সেই কর্মবিরতি প্রসঙ্গে ফেডারেশনকে কোনো রকম ভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কি কারণে এই কর্মবিরতি, পরিচালকরা কেন কর্মবিরতি দিলেন, তাদের কি বক্তব্য, সেই বক্তব্যের কথাও কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। এবং দুপুরবেলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের পক্ষ থেকে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর পরিচালকরা কিন্তু বলেছিলেন যে ফেডারেশনের সঙ্গে তারা কিন্তু বৈঠক করতে চায় বা মুখোমুখি হতে চায়। আজকে বিকেলবেলা ফেডারেশনের পক্ষ থেকে বৈঠকে পরিষ্কার করে দেওয়া হলো এখনো পর্যন্ত ডিরেক্টরদের পক্ষ থেকে কিন্তু এমন কোনো তথ্য বা তাদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়া হয় এরকম কোনো কিন্তু দাবি তাদের কাছে এসে পৌঁছায়নি বা তাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো কথা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবার পরবর্তী ক্ষেত্রে আগামীকাল থেকে শুটিং হবে কিনা বা পরবর্তী সিদ্ধান্ত কি হবে, এই প্রতিটা বিষয়ে এই মুহূর্তে অভ্যন্তরীণ একটি বৈঠক চলছে ফেডারেশনের পক্ষ থেকে। সেই বৈঠকের পর সিদ্ধান্ত হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আজ 8টার সময়, রাত 8টার সময় পরিচালকদের পক্ষ থেকেও কিন্তু একটি প্রেস কনফারেন্স করা হবে। সেখানেও কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো অর্ক। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।